গুড মর্নিং। সিমলা মানালি ট্রাভেল সিরিজে আরও একবার আপনাদের সবাইকে স্বাগতম। সকাল সকাল চা আর ব্রেড বাটার দিয়ে দিনটাকে শুরু করলাম। এখন আমরা আছি মান্ডিতে, আর মান্ডির এই হোটেলটা কাল রাতে আমরা নিয়েছিলাম, যেমনটা আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন। আর কাল অন্ধকারের জন্য বাইরেটা দেখাতে পারিনি, বাইরেটা আপনাদের সবাইকে একবার দেখাই। দেখুন কি সুন্দর বাইরের পরিবেশটা, পাশ থেকে নদী বয়ে যাচ্ছে আর সামনে এই সুবিশাল পাহাড়। হিমাচলে আজকেই আমাদের কিন্তু শেষ দিন, তবুও মনটা কিছুতেই পাহাড় ছেড়ে যেতে চাইছে না। দেখুন সামনের জেসিবি গাড়িগুলোকে কি লক্ষ্য করছেন? এখানে কিন্তু কন্টিনিউ কনস্ট্রাকশনের কাজ হয়ে যাচ্ছে। ওই যে গাড়ি যাচ্ছে। আরও একটা দিন যদি এখানে কাটাতে পারতাম তাহলে কিন্তু চারপাশটাকে আরও ভালোভাবে এনজয় করতে পারতাম, কিন্তু উপায় নেই। আজকে রাতেই আমাদের ট্রেন, তাই বিদায় বলতে হবে ভুন্টার আর হিমাচলকে। এবার ঝটপট রেডি হয়ে নেওয়ার পালা, কারণ ড্রাইভার দাদা অলরেডি আমাদের জন্য অপেক্ষা করছেন। এখন আপনাদের স্ক্রিনে যে জলাশয়টা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু বিখ্যাত গোবিন্দ সাগর লেক। শিখদের দশম ধর্মগুরু গুরু গোবিন্দ সিংয়ের নাম করে এই লেকটার নামকরণ করা হয়েছিল। শতদ্রু নদীর উপরে বিখ্যাত ভাকরা বাঁধ, যেটা ভারতের মধ্যে সবথেকে উচ্চতম বাঁধ হিসেবে ধরা হয়। এই বাঁধের ফলেই কিন্তু এই সুবিশাল লেকের সৃষ্টি হয়েছে। আর যেটা স্ক্রিনে দেখতে পেলেন এটা তো সামান্য তার অংশ। এই লেকটা কিন্তু প্রায় ৭৬ কিলোমিটার লম্বা। এই জায়গাটার নাম হলো বিলাসপুর। বাঁ দিকে যে রাস্তাটা ছেড়ে এলাম ওটা গেল সিমলার দিকে, আর এই সোজা রোডটা চলে যাচ্ছে চণ্ডীগড়ের দিকে। এই বিলাসপুরের কাছে যতগুলো এইরকম ব্রিজ দেখবেন সবই কিন্তু কোনো না কোনোভাবে ওই লেকেরই অংশ। चल जा पहले सीधा ही सवारी को क्या पूछो, सीधा बोल पे लो भी अपना ये करो, है ना। कसोल मार्केट करा के वापसी फिर जाता होटल लो। हेलो, और पहला होटल हो गया मणिकरण गुरुद्वारे से होटल हो गया 1.5 किलोमीटर आगे, 1.5 किलोमीटर आया। फास्टैग की वीडियो बनानी है, ऐसे पर्ची लगती है। ले लिया। এখন যে জায়গাটায় আছি সেটার নাম হচ্ছে কিরাতপুর সাহিব। পাশেই রয়েছে কিরাতপুর সাহিব স্টেশন, আর যে রোডটা পাশে গেছে ওটা হচ্ছে দিল্লি টু ধর্মশালা রোড। আমি হঠাৎ গুগলে সার্চ করে এটা খুঁজে পেলাম যে এখানটায় খুব সুন্দর একটা গুরুদ্বারা রয়েছে, যেটার নাম হচ্ছে শ্রী পাতালপুরি সাহিব গুরুদ্বারা। এই জায়গাটা কিন্তু পাঞ্জাবে পড়ে। হ্যাঁ, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু পাঞ্জাবে।
জায়গাটার নাম হচ্ছে কিরাতপুর সাহিব। এখানে এই সুন্দর গুরুদুয়ারাটা আছে। ড্রাইভারকে রিকোয়েস্ট করে এখানটায় দাঁড়াতে বললাম। দেখো গুরুদুয়ারা বাইরের দৃশ্যটা কেমন, কত রকমের এখানটায় দোকান আছে। শিখ জনজাতির খুব সুন্দর একটা ধর্মের স্থান। জাস্ট ট্রেন লাইন ক্রস করেই কিছুটা এলেই এটা পড়বে। সামনেটা দেখায়, সামনেটা এরকম। চলো ভেতরে গিয়ে একবার দেখাচ্ছি। জায়গাটা কিন্তু যেমন নিরিবিলি তেমনই মনোরম। চারিদিকটা সবুজ গাছপালা দিয়ে এত সুন্দরভাবে সাজানো যে সত্যিই আপনার মনকে শান্ত স্নিগ্ধ করে তুলবে। এবার জেনে নিই এই জায়গার কিছু ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে। এই পবিত্র স্থানটি শিখদের ষষ্ঠম ধর্মগুরু গুরু হরগোবিন্দ সিং জির দ্বারা প্রতিষ্ঠিত। গুরুদুয়ারার পাশেই বয়ে গেছে শতদ্রু নদী। অনেক শিখ ধর্মাবলম্বী মানুষেরা তাদের আত্মীয় স্বজনের চিতাভস্ম বা চিতার যে ছাই সেটা অন্তিম সংস্কারের জন্য এখানেই বিসর্জন করেন। গুরু হরগোবিন্দের চিতাভস্ম এইখানেই বিসর্জন করা হয়েছিল। এছাড়াও অষ্টম ধর্মগুরু গুরু হরকৃষ্ণের ছাইও দিল্লি থেকে এখানে এনে বিসর্জন করে দেওয়া হয়। জায়গাটা কিন্তু খুব বড়, প্রায় 25 একর জমির উপরে এই গুরুদ্বারাটি স্থাপনা করা হয়েছে। এই দেখুন, এই পবিত্র জলাধারটি কিন্তু স্নানের জন্য তৈরি করা হয়েছে। এখানে যা লেখা রয়েছে তা বাংলা করলে বোঝায় এই পুকুরে সাঁতার কাটা এবং মাথা ঢাকা না দিয়ে স্নান করা কঠোরভাবে নিষিদ্ধ। আপনারা অনেকেই জানেন হয়তো, শিখ ধর্মাবলম্বী মানুষদের কাছে যে কোনো পবিত্র স্থানে মাথা ঢাকা দিয়ে ঢোকাটা বাধ্যতামূলক। তাই এই জলাশয়ে আপনি কোনোভাবে বিনোদনমূলক কাজকর্ম বা সাঁতার কাটা ইত্যাদি করতে পারবেন না। চলুন আপনাদেরকে এবার সেই নদীর ধারটি থেকে ঘুরিয়ে আনি। আমি একে একে হেঁটে গুরুদ্বারার পেছন দিকটাই চলেছি। হিন্দু ধর্মের মানুষদের কাছে হরিদ্বারের গুরুত্বটা যতটা, শিখ ধর্মের মানুষদের জন্য কিন্তু এর ততখানি গুরুত্ব রয়েছে। জায়গাটা সত্যি খুবই নিরিবিলি, মানে মন জুড়ে যাবে আপনাদের। এই দেখুন, এই হলো শতদ্রু নদী।
এইখানে কিন্তু খুব সুন্দর করে ব্যারিকেড দেওয়া রয়েছে, যাতে কোনোভাবে কেউ অস্থি ভাসাতে গিয়ে জলে পড়ে না যায়। পাশেই একটা ফলকের লেখা রয়েছে, প্রিয় সঙ্গত, দয়া করে ছাইগুলি এই কংক্রিটের উপর থেকে বয়ে যেতে দাও। দেখুন, ভালো করে খেয়াল করুন, তলায় কিন্তু মাটি নেই, কংক্রিট রয়েছে। আর মানুষজন এখানেই অস্থিগুলি বিসর্জন দিচ্ছে। এই জায়গায় আপনারা যদি রাত্রি যাপন করতে চান, তারও খুব সুন্দর ব্যবস্থা করা রয়েছে এখানে। তাছাড়াও এখানে লঙ্গরখানা রয়েছে, যেখান থেকে আপনি দুবেলা মন ভরে প্রসাদ পাবেন। আমি এখন আবার গুরুদ্বারার সামনের পোর্শনে এসে গেছি। এখানটায় রানিং জল যাচ্ছে, যেখানে আপনি আপনার পাটা রেখে ধুয়ে নিতে পারবেন। যেটা বারবার না বললেই নয়, সত্যি খুবই সুন্দর ব্যবস্থাপনা, চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো জায়গাতেই একটা ময়লার কুটোটুকু পড়ে নেই। পুরো জায়গাটা সাদা মার্বেল দিয়ে কত সুন্দরভাবে কাজ করা দেখুন। আমি আজ পর্যন্ত যতগুলো ধর্মীয় স্থানে ঘুরেছি, তার মধ্যে শান্তি, ভক্তি এবং নিরিবিলি স্থানগুলোর মধ্যে এটা কিন্তু অন্যতম। यूट्यूब में डालूंगा पूरा जर्नी। हाँ, और मुझे शेयर कर देना, मैं भी देखूंगा आपने क्या क्या किया है। আমরা কিন্তু এখন চণ্ডীগড় স্টেশনে পৌঁছে গেছি। তো মধ্যাহ্নভোজের জন্য একটা রেস্টুরেন্টে ঢুকেছি। টেস্ট কেমন খাবারের? মোটামুটি। এখন আমরা যাচ্ছি সুখনা লেক, চণ্ডীগড়ের সুখনা লেক দেখবো, নতুন একটা জায়গা। আর এই মুহূর্তে উবের থেকে বুক করে নিয়েছি, উবের অটো। কিরমভাবে বসে আছে উবের অটো। চলে এসেছি চণ্ডীগড় স্টেশন থেকে খুবই কাছে, 4-5 কিলোমিটার দূরত্বে সুখনা লেক। এটার নাম হচ্ছে সুখনা লেক। জায়গাটা দেখো, অনবদ্য জায়গা, সবাই এখানেই ঘোরাঘুরি করে, এখানকার স্থানীয় লোকজনরা। পুচকুটা দেখো, অনেক বড় এরিয়াটা অনেকটাই বড়। আর সবাই এখানে সময় কাটাচ্ছে, খুব সুন্দর সময় কাটাচ্ছে। বোটিং হচ্ছে নিচে, ম্যাডাম দাঁড়িয়ে আছে। কেমন লাগছে জায়গাটা তোমার? ভালো লাগছে। আমার ঠোঁট লাগবে, আমার কি করি না। ইচ্ছে হলো আমরাও বোটিং করব, তাই চলে এলাম বোটিংয়ের কাউন্টারে। এখানে বোটিং করতে 4 জনের লাগবে 500 টাকা,
আর এক্সট্রা 500 টাকা দিতে হবে সিকিউরিটি ডিপোজিটের জন্য। এখানে কিন্তু আধ ঘন্টার একদম টাইম বেঁধে দিচ্ছে, তার থেকে যত মিনিট এক্সট্রা নেব সেইভাবে আরও রেট বাড়তে থাকবে। মানে সোজা কথায় আধ ঘন্টার মধ্যে আপনাকে এনি হাউ এনি কস্ট বোট পাড়ে এনে ফেরত দিতে হবে। দেখ এইরকম একটা কার্ড পাবে যেটা দিয়ে বোটিং করতে হবে, চেক আউট করলে আবার 500 টাকা রিটার্ন হবে। कार्ड नंबर देवा আছে। इस कार्ड को भी लौटाना पड़ेगा क्या? हाँ करेंगे 30 रुपये वापस मिल जाएंगे। ও আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আর 4 জনের প্যাডেল বোট নেবে হচ্ছে 500 টাকা, মানে হিসাব মতো 500 টাকাই পড়লো, কারণ 1000 টাকা দিতে হচ্ছে, 500 টাকা এক্সট্রা ফর ডিপোজিট মানি লাইফ জ্যাকেটগুলোর জন্য। এই কাউন্টার পুরো কমপ্লেক্সটা দেখতে পাচ্ছ এই রকম ধরনের। জায়গাটা দারুণ, মোটামুটি মোটের উপর খারাপ না। হ্যাঁ, আপনারা যারা এই সিরিজের প্রথম দিকের এপিসোডগুলো দেখেছেন মনে আসবে সিমলাতে আমাদের এই কাপেলটার সঙ্গে দেখা হয়েছিল। এতই ভালো বন্ধুত্ব হয়ে গেছে যে আমরা চণ্ডীগড়ে এসেছি শুনে ওরাও আমাদের কাছে সঙ্গ দিতে চলে এসছে। टाइम बीता जा रहा है, जल्दी जल्दी। अरे साला डिजिटल। गाइस अभी हम करेंगे रिवर राफ्टिंग। चालू रहेगा, चालू। चलो ऐसे चलेगी नहीं। कैसे, कौन सा मंत्र बोलना होगा? अरे उल्टा नहीं रे भाई। अभी चलाना, मैं भी चला। अरे पावर ऑन किधर है? फोन ना गिर जाए यार मेरा। चला 2 मिनट। ऐसे लग रहा गलत बंदा ले लिया यार। हेलो हमारी जैकेट सौरभ भाई साथ में हेल्प करता हूँ। करिए ना। नहीं उधर से नहीं होगा। चलाओ, ऐसे नहीं चलेगी नहीं। रिवर राफ्टिंग। अरे तुम ही करो। एक मिनट बस। मगरमच्छ भी है इसमें। 1 2 3 बूम बूम बूम। अरे अभी तो पैर दुखने लगा मेरा अभी से। मेरा खुद दुखने लगा यार। घर में भी किसी को बोटिंग कर रही हो, चला भी रहा, रुक जाओ। जैकेट बड़ी लिया है मुझे लगता है। ये तो बिल्कुल परफेक्ट है। मैं तो इसमें खड़े होके भी क्लिक करा लूंगा। चेतन साइड पे क्या हुआ है? अल्टीमेट हुआ था तो कर दे। हेलो ये वाली भी सेंड कर देना भैया। इस वजह से ट्रिप हुआ था कुछ ये पता वाली भी कर देना जो बना रहे हैं। है? देखो देखो भाभी देखो। ये भी है, देखो सब उड़ जाएंगे अभी। बहुत सारे हैं। जाने दो जाने दो जाने दो, किधर जा रहे हैं? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ हो रहा है बस। দেখুন বন্ধুরা, পার্কের ভিতরে হাঁটতে হাঁটতে একটা আজব জিনিস দেখলাম। এটা কোনো ফুল না ফুলকপি না বাঁধাকপি, কারোর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই শুকনা লেকটি কিন্তু হলো একটা কৃত্রিম হ্রদ, যেটা চণ্ডীগড়ের সেক্টর 1-এ অবস্থিত। 1958 সালে বর্ষার জল ধরে রাখার জন্য এই লেকটাকে তৈরি করা হয়েছিল। এটা কিন্তু একটা জাতীয় জলাভূমি, আর পরিযায়ী পাখিদের জন্য এটা একটি অভয়ারণ্য। বোটিং করার সময় আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই কত পরিযায়ী পাখি এই হ্রদে বিরাজ করে। এই দেখুন, হাঁটতে হাঁটতে আরও এক অপূর্ব ধরনের ফুলের শোভা। এত সুন্দর পরিপাটি করে চারিদিকটা সাজানো, বারবার যেন পর্যটকদের মন কাড়ে। আচ্ছা, মুড়ি দেখা যাচ্ছে না বন্ধুরা, ঝালমুড়ি দেখুন, এখানকার ঝালমুড়ি এই এক একটা 50 টাকা করে দাম।
হাসবো না কাঁদবো কিছু বুঝতে পারছি না। এখন রাত 8:30 বাজতে যায়। আমরা কিন্তু ঘুরে ঘাড়ে চারিদিকটা দেখে আবার যথারীতি প্ল্যাটফর্মে চলে আসছি। এখানে আমরা একটা কাউন্টারে আমাদের লাগেজগুলো রেখেছিলাম, ওগুলো প্রথমে কালেক্ট করতে হবে, তারপর ট্রেনের জন্য ওয়েট করব। আপনারা যারা আমাদের মতো নেতাজি সুভাষ মেলে যাবেন বা যার আগে নাম ছিল কালকা মিল, তো ওটা কিন্তু অনেকটা রাতে আসে, প্রায় রাত 1টা-1:30টার সময়। তো এই ক্লক রুমের সুবিধা কিন্তু আপনারাও নিতে পারেন। চণ্ডীগড় স্টেশনে ভালো ক্লক রুম রয়েছে, কোনো অসুবিধা হয় না। দেখুন এখন ঘড়িতে বাজে রাত 11:23 আর আমি বসে রয়েছি জেনারেল ওয়েটিং রুমে। এসি ওয়েটিং রুমটা একদম ফুল, মানুষ পা গলাতে পারছে না, এত ভিড়। কারণ সবারই ট্রেন প্রায় রাতেই রয়েছে। আর বাইরে এত প্রচণ্ড ঠান্ডা, মানে 2 মিনিট বসে থাকার জো নেই, প্রচণ্ড ঠান্ডা বাইরে। তো ভেতরে কিছু করার নেই, এইভাবে বসে বসে সময়টা কাটাই। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কিন্তু আমাদের ট্রেন ঢুকছে। আর আমরা দুজনে গরম গরম ম্যাগি নিয়ে নিয়েছি, এটা খেয়ে এবার ট্রেনে উঠে যাব। এই নাও, এই দাঁড়াতে পারে, চলে চলো। ঘুম থেকে চোখ খুলে দেখি সকাল হয়ে গেছে আর ট্রেন এখন দাঁড়িয়ে উত্তরপ্রদেশে। এটা উত্তরপ্রদেশের ফাফুন্দ বলে একটা জায়গা আছে, সেই স্টেশনে গাড়ি দাঁড়িয়েছে। এখন দাঁড়িয়ে আছি কানপুর প্ল্যাটফর্মে। ট্রেন অলরেডি 3 ঘন্টা 16 মিনিট লেট দেখাচ্ছে। আর এখানটায় আলাদা আলাদা স্পেশাল ট্রেন দিয়েছে কুম্ভ মেলার জন্য। দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, উপরটা একবার দেখাই। আর কানপুর স্টেশনটা কিন্তু অনেকটাই বড়, অনেকটাই বড়। আন্ডা চাওয়াল না, তাই না? কত কি সেল হচ্ছে, এই হচ্ছে যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো তো আন্ডা চাওয়াল কিতনে কা? 60 টাকা আন্ডা চাওয়াল পাওয়া যাচ্ছে। আর ওদিকে রুটি তরকারি, লাইন দিয়ে এখন এরকম চলতে থাকবে। চলো ট্রেন কিন্তু ঢুকে গেছে প্রয়াগরাজ জংশনে। আর কুম্ভ মেলা জানেন সবাই, এখন কুম্ভ মেলা চলছে, তো ভিড়টা একবার দেখুন এখানে। ট্রেনের বাইরে যেমন ভিড়, ভেতরে তো আরও ভিড়। এই সময় ট্রেনের টিকিট পাওয়া সত্যিই খুব সমস্যার। কাতারে কাতারে মানুষ কিন্তু টিকিট না কেটেই ট্রেনের মধ্যে উঠে পড়ছে। জেনারেলের টিকিট কেটে সবাই রিজার্ভেশনে উঠে পড়ছে। আর ক্রাউডটা দেখুন ভেতরে। কি কথা শুনবি? ওনার কি কোনো ইয়া কোনো আমার মায়ের ব্যথা রীতিমতো আমার পা ফোলা, উনি আমার পায়ের উপর বসে পড়েছেন হঠাৎ করে। এরকম পরিষ্কার না, আমার ব্যথা লেগেছে। আপনি বলা মাত্র সঙ্গে সঙ্গে কিন্তু উঠে গেছে। তাহলে আপনাকে ওইভাবে কথা বলা উচিত নয়। আপনি ওইভাবে কথা বলা উচিত নয়। আপনি ওই দুইটা কমিশন বসবেন, আমি বলবো আমি করব। এই যে বসাটা কাকে বলে বসেছে? গতকালের রাতটা দেখলেন কেমন চেঁচামেচি চিল্লামিলির মধ্যে দিয়ে কাটলো। আর সকাল হতেই দেখি ট্রেন দাঁড়িয়ে বর্ধমান স্টেশনে। আপনাদের যার যা ব্রেকফাস্ট করার, এটাই কিন্তু সবথেকে ভালো অপশান।
এখানে অনেক ধরনেরই খাবার পেয়ে যাবেন, কিনে নিয়ে ঝটপট আবার ট্রেনে উঠে পড়বেন। অবশেষে পৌঁছে গেলাম আমাদের চেনা পরিবেশে। সিমলা মানালির ওই বরফের চাদর আর পাহাড়ি রাস্তা পেছনে ফেলে আজ আবার সেই ব্যস্ত জীবনে ফেরা। ট্রিপটা কত তাড়াতাড়ি যেন কেটে গেল। কত স্মৃতি, কত নতুন অভিজ্ঞতা নিয়ে চললাম এবার বাড়ির দিকে। পাহাড় থেকে ফিরতে মন না চাইলেও নিজের বাড়ি ফেরার মধ্যে কেমন যেন একটা অদ্ভুত শান্তি লুকিয়ে থাকে, তাই না? আমাদের এই সিমলা মানালি সিরিজটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেননি চটপট করে নিন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভ্লগে। সবাই ভালো থাকবেন।